নিটেল গল্পের তৃতীয় অংশ। লেখিকা ইশরাত তিথি। কোথায় যাবেন? সাকিব তৎক্ষণাৎ উত্তর করল, কাজী অফিসে। আজই বিয়ে করব আমরা। তুলি হতভম্ব হয়ে তাকিয়ে রইল সাকিবের দিকে। নিজের হাতটা ছাড়িয়ে নিল ওর হাত থেকে। অসম্ভব। আমার পরিবারকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত আমি নিতে পারবো না। এটা কেউ জানবে না তুলি। শুধু কখনো যদি তোমার বা আমার পরিবার থেকে অন্য জায়গায় বিয়ের জন্য চাপ দেয়, তখন এটাই হবে আমাদের একমাত্র অস্ত্র। তুলি তবুও নারাজ। সে কিছুতেই এভাবে বিয়ে করবে না। পরিবারকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত না, সে কিছুতেই নিতে পারবে না। তুমিও যত যাই বলো সাকিব, আমি এখন এভাবে বিয়ে করব না। আমার পরিবারের লোকগুলো কতটা কষ্ট পাবে। আর আপা, ও জানলে আমাকে মেরেই ফেলবে। তুমি সবার দিকটাই দেখছো, আমার দিকটা কে দেখবে? একটু আগেই তো কাঁদছিলে, বলেছিলে আমি তোমাকে ঠকাচ্ছি। এখন বিয়ে করতে চাচ্ছ না তো করবে না। তুমি কি বাই এনি চান্স আমাকে বিশ্বাস করতে পারছো না তুলি? তুলি বিভ্রান্ত দৃষ্টিতে সাকিবের দিকে তাকালো। মন আর মস্তিষ্ক এক অদ্ভুত দোলাচলা আছে। সে কিছুতেই এই কুল কিনারা করতে পারছে না। সাকিব এবার নিজের কণ্ঠস্বর পরিবর্তন করলো। বুঝিয়ে নরম গলায় কথা বলার পরিবর্তে কণ্ঠে আনলো ভয়ানক শীতলতার অভিমান। বেশ, তুমি যখন আমাকে বিশ্বাসই করো না, তখন আর দরকার নেই এই সম্পর্কের। এরপর বাড়ি থেকে জোর করে হাফসার সাথে বিয়েটা ঠিক করে ফেললে আমার আর কিছু করার থাকবে না। তখন আশা করি তুমি আমায় দোষ দিবে না তুলি। তুলি বেশ আতঙ্কিত হলো। ভালোবাসার মানুষকে হারানোর মতো যন্ত্রণা কে সহ্য করবে? আমার সময় দাও সাকিব, প্লিজ। আগামীকাল আমি জানাবো তোমায়। সাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, সময় নাও, তবে উত্তর কালকের মধ্যে চাই আমার। হোক তা সম্মতি বা অসম্মতি। তুলি মাথা ঝাঁকালো, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে বলল, আমি আসছি আজকে, আগামীকাল আসবো। তোমার আসতে হবে না, আমি আসবো তোমার ওইখানে। না হলে কলেজ থেকে ওখানে দেখা করব। তুলি সম্মতি জানালো। সাকিব রিক্সা ডেকে দিল। ও দ্রুত পায়ে গিয়ে রিক্সায় উঠল। আজ ভাড়াটা মিটিয়ে দিল সাকিব নিজেই। তুলির মনে অবশ্যই নিয়ে ভালো লাগা বা চমকিত হওয়ার কোনো লক্ষণ প্রকাশিত হলো না। ও কেবল নিজেই ভাবনায় মগ্ন। রিকশাটা ধীরে ধীরে দূরে চলে গেল। সাকিব দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো। ধোঁয়াটা টেনে ফুসফুসে প্রবেশ করিয়ে অতঃপর নাক মুখ দিয়ে তা বের করলো। চেহারা দুশ্চিন্তার ছাপ স্পষ্ট, তবে ঠোঁটের কোণে হাসি। প্রতীক বাড়ি ফিরতেই হাবিবা এগিয়ে গেলেন ছেলের কাছে। হাতে এক গ্লাস শরবত, হয়তো লেবু আর সুগার ফ্রি দিয়ে বানিয়েছে। প্রতীক সোফায় বসে ক্লান্তিতে গা এড়িয়ে দিতেই হাবিবা ফেরদৌসি সরপড়েদের গ্লাসটা রাখলেন ওর সামনে। এতক্ষণ লাগলো তোর জগিংয়ে? সেই কখন বেরিয়েছিলি? প্রতীক পাশ ফিরে তাকালো মায়ের কণ্ঠে। শরবতের গ্লাসটা হাতে নিয়ে এক ঢোকে পুরোটা শেষ করলো। হাবিবি ছেলেকে মধ্য ধমকে বলল, আস্তে আস্তে খা, গলায় বাঁধবে। প্রতীক গ্লাসটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, কিছুই হবে না আম্মা। এবার বলো তো কি কথা আছে? কি করে বুঝলি কথা আছে? প্রতীক হাসলো, মায়ের কোলে মাথা রেখে বলল, আমি তোমায় বুঝতে পারি আম্মা। এখন বলে ফেলো কি বলার আছে। হাবিবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। বড় শ্বাস নিয়ে বললেন, ফারহানার বাবা ফোন করেছিল, তুমি নাকি ডিভোর্স পেপার পাঠিয়েছো। প্রতীক কপাল কুঁচকে নিল। মায়ের কোলে থেকে মাথা তুলে বলল, উনি কি বলেছেন তোমাকে আম্মা? খারাপ ব্যবহার করেছেন? আমার সাথে খারাপ ব্যবহার করেনি, তবে চিৎকার করেছেন। বলেছে আমাদের দেখে নিবে। আমরা নাকি ওনার মেয়েকে চক্রান্ত করে বাড়ি ছাড়া করেছি। তোকে আবার বিয়ে দেওয়ার জন্য বাসায় আসতে চাচ্ছেন। আর বললেন ফারহানা ওনার বাড়ি যায়নি। মেয়েটা কোথায় গেল বলতো? প্রতীক রাগ আর ঘৃণা দুটোই বাড়ছে ফারহানার প্রতি। ওর মায়ের সাথে কখনো কেউ এতটুকু গলা তুলে কথা বলার সুযোগ পায়নি, সেখানে এই লোক কিনা ওর মায়ের সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ কথা শুনিয়েছে। চিন্তা করো না আম্মা, আমি দেখে নেব সব। খেয়েছো সকালে? তোর সাথে খাবো, যা ফ্রেশ হয়ে আয়।
ঠিক আছে, ফ্রেশ হয়ে আসছি। প্রতীক চলে গেল। হাবিবা মেয়েকে ফোন করলো। 2 রাত হয়ে গেল, মেয়েটা বাড়িতে একা আছে। ওর থেকেও প্রতীকের বাড়ির চলে আসুক, সবাই একসাথে থাকবো কটা দিন। হ্যালো ফিহা, কেমন আছিস? মা ভালো আছি আম্মা, তুমি কেমন আছো? ভাইয়া কেমন আছে? ভালো আছে সবাই। তুই এই বাসায় চলে আয়, একা একা থাকতে হবে না ওখানে। এখনই আসবো? হ্যাঁ এখনই আসবি। গাড়ি পাঠিয়ে দিচ্ছি, ব্যাগ গুছিয়ে চলে আয়। এখানে এসে নাস্তা করিস কেমন? আচ্ছা আসছি। সাবধানে আয়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আম্মু। ফোন কেটে হাবিবা নাহিদাকে ডাকলেন। টেবিলে খাবার গোছাতে হবে। রান্নাঘর থেকে সব হাতে হাতে আনার জন্য নাহিদার সাহায্য প্রয়োজন। নাহিদা, এদিকে আয় তো, খাবারগুলো টেবিলে সাজাতে হবে। নাহিদা গতকালে হালকা ভেজা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছিল। হাবিবার কণ্ঠ শুনে সাড়া দিল, আসছি কাকি। প্রতীক রুমে গিয়ে শাওয়াল ছেড়েছে। অফিসের জন্য পুরো রেডি হয়ে নিল প্রতীক। ফর্মাল পোশাকে তোকে বেশ মানায়। ড্রেসিং টেবিলের সামনে বসে ঘড়ি পড়তে পড়তে আয়নায় নিজের অভয় দেখছিল প্রতীক। হুট করে ওর দৃশ্যটা ভেসে উঠল। এক নারীর সিগ্ধ মুখ, শ্যামবর্ণের মুখশ্রী, বড় পাপড়িযুক্ত চোখ, খাড়া নাক, মলিন চেহারা, ডার্ক সার্কেলগুলো শোভা পাচ্ছে। বিভ্রান্ত হলো প্রতীক। মাত্র 3বার দেখা, 2বার কথা হওয়ায় একটা অপরিচিত মেয়েকে নিয়ে এত ভাবার কি আছে? বোধহয় মেয়েটার দুরবস্থা দেখে দুরবস্থা দেখে মনের মধ্যে কিছুটা খারাপ লাগা কাজ করছে, অথবা করোনা। সত্যি তাই? হ্যাঁ তাই, এছাড়া আর কি হবে? প্রতীক এর প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচে নামলো। ডাইনিং টেবিলে ইতিমধ্যেই খাবার সাজিয়ে ফেলেছে হাবিবা আর নাহিদা। প্রতীক সকালে বেশিরভাগ সময় ওটস খায় অথবা কর্নফ্লেক্স। হাবিবা ছেলের জন্য তাই এসব বানিয়েছে, ওটস, সিদ্ধ ডিম, সালাদ আর জুস। প্রতীক এসে খেতে বসলো মায়ের পাশে। খাওয়া শুরু করার আগে জিজ্ঞাসা করলো, খাওয়ার আগে ওষুধগুলো খেয়েছো আম্মা? হাবিবা প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, হ্যাঁ খেয়েছি। প্রতীক নিশ্চিন্ত হয়ে খেতে শুরু করলো। হাবিবা ছেলেকে উদ্দেশ্য করে বললেন, আজকে তোর মেস চাচার মেয়ের বিয়ে। সকাল থেকে 3বার ফোন করেছে। তুমি আর ভিয়া চলে যাও, গিফটটা কিনে নিও বা টাকা দিতে পারো। তুই যাবি না বাবা? কেন, ফ্যামিলি ফাংশনে তো যাস না? বোনের বিয়েতে আজ একটু চল। যেদিন আমার ফিহার বিয়ে হবে সেদিনই একমাত্র ওই পরিবারের কোনো ফাংশনে আমি অ্যাটেন্ড করব আম্মা, এর আগে নয়। হাবিবা হতাশ হলেন। প্রতীক তার আত্মীয়দের অবহেলা করে না, তাদের হক আদায় করে। তবে কখনো পারিবারিক অনুষ্ঠানে সে যাবে না। কারণটা অবশ্য হাবিবা জানেন। প্রতীকের বাবা ছিলেন পরিবারের বড় সন্তান, সংসারের ঘানি টানছেন বহু বছর, কিন্তু সময়কালে তার পাশে কেউই ছিল না। সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে মশগুল ছিল। অথচ যেই মানুষটা চরম বিপদের দিনে তাদের মুখে অন্ন যোগান দিল, তার দুর্দশায় সেও সমর্পণ হয়নি। মেয়েটা তাকে ছোট্ট থেকেই অনেক সম্মান করে, ওর ভাইদের মতো তাকে অনেক ভালোবাসে। তুইও তো অনেক ভালোবাসিস ওকে, ফিয়ার মতোই তো তোর বোন। চল না বাবা, একটা দিনই তো। আচ্ছা, তোর বেশিক্ষণ থাকতে হবে না। ফাংশনের শেষের দিকে যাস, মেয়েটাকে একটু দোয়া দিয়ে আসিস, খুব খুশি হবে তুই গেলে। প্রতীক উত্তর করলো না। হাবিবা বেজার মুখ করে খেতে লাগলো। প্রতীক খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। ওর ব্যাগটা হাতে নিয়ে ফোনটা পকেটে গুজে বলল, নাহিদা তুমি আর ফিহা চলে যাও, আমি গিফট নিয়ে আসবো পরে।
হাবিবা চমকে উঠলেন। প্রতীক যেতে রাজি হয়েছে, এর থেকে খুশি আর কি হতে পারে। হাবিবা তৎক্ষণে ফোন করলো তার মেজোজাকে। আমরা আসছি ভাবি। ওপাশ থেকে ভদ্রমহিলা শুধালেন, প্রতীক আসবে ভাবি? হ্যাঁ যাবে। তুষির বাবার রিপোর্ট এলো বিকাল 4টা নাগাদ। সারাটা দিন না খেয়ে বসেছিল তুষি। কেবল হসপিটালের করিডর থেকে একটু পানি খেয়েছেন। তুষির বাবার রিপোর্ট তেমন সমস্যা নেই, তবে একেবারে যে সমস্যা নেই তা না। মেনর অ্যাটাক এসেছিল, দুশ্চিন্তার স্ট্রোকের কারণে। ডাক্তার ওষুধ দিয়েছে, সাথে প্রপার রেস্ট। প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেল তুষি। যদিও ডাক্তার দেখানোর ফিট বা টেস্ট খরচ কিছুই দিতে হয়নি তুষিকে। প্রতীকের অ্যাসিস্ট্যান্ট জোনায়েদি সব পে করে দিয়েছে। এটা জানার পর তুষির লজ্জা লাগছে ভীষণ। প্রতীককে সে চিনে না। এত স্বল্প পরিচয়ে আর্থিক সাহায্য নেওয়া কতটুকু যুক্তিযুক্ত? দৃষ্টিকটু দেখায় নাকি? তুষি জোনায়েদকে টেস্ট আর ডাক্তারের ফি বাবদ কত টাকা হয়েছে তা জিজ্ঞাসা করেছিল। জোনায়েদ বলেনি। তুষি টাকা দিতে চাইলে সে সাফ সাফ জানিয়েছে, বিল আমি পে করিনি, আমার বস করেছেন, আমি এই টাকা নিতে পারবো না ম্যাম। তুষি তবুও জুনায়েদকে বলেছিল প্রতীককে কল করতে, সে নিজে কথা বলবে, কিন্তু এতেও নাকি সমস্যা। প্রতীক সাপ মানা করে দিয়েছে, ভীষণ ব্যস্ত সে। তুষি সব ভাবতে ভাবতেই ফার্মেসির ছেলেটা ওষুধ নিয়ে এলো। মোট বিল হয়েছে 2200 টাকা। তুষি ব্যাগ খুললো, ওর ব্যাগে 2000 টাকা আছে, 200 টাকা কম। এমনকি বাসায় ফেরার ভাড়াও থাকবে না এরপরে। তুষি ইতস্ত করে ফার্মেসির ছেলেটাকে বলল, কত দিনের ওষুধ দিয়েছেন? 7 দিনের দিতে বললেন তো। 7 দিনেরই দিয়েছি আপা। এক কাজ করুন, 5 দিনের ওষুধ দিন, পরে আবার নিব। ছেলেটা তাই করলো। 5 দিনের ওষুধ রেখে বাকিটা নিয়ে গেল। আবারও বিল হলো। এবার 1800 টাকা বিল এসেছে। তুষি 2000 টাকা বের করে দিতে নিবে, তখনই জোনায়েদ এলো সেখানে। তার কানে এয়ারপ্যাড লাগানো। সে বিনয়ী কণ্ঠে বলল, ম্যাম বিলটা আমি পে করছি, আপনি গাড়িতে বসুন গিয়ে। তুষি কপাল কুঁচকে নিল। জোনায়েদের হাত লক্ষ্য করে তাকাতেই দেখলো একটা কালো গড়ি দাঁড়িয়ে। এত সাহায্য করার মানে কি? আসলে ভালো মানুষই নাকি একে একটা মেয়ে পেয়ে সাহায্যর বিনিময়ে ভবিষ্যতে ফায়দা লুটার পায়তারা করবে এরা? তুষি নাকচ করলো জোনায়েদের প্রস্তাব। টাকাটা ফার্মেসি ছেলেটাকে দিয়ে বলল, এখান থেকে বিল রাখুন। অতঃপর জোনায়েদকে উদ্দেশ্য করে বলল, আপনি আর আপনার বস এতক্ষণ যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার বাবার টেস্ট আর ডাক্তারি ফি দিয়ে দিয়েছেন আপনারা, যেটার দরকার ছিল না। হয়তো মানবতার খাতিরে করেছেন, কিংবা করুণা দেখিয়ে। তবে এসব আর করবেন না প্লিজ। এবার আমাকে বাকিটা করতে দিন। মেডিসিনের বিল অ্যাফোর্ড করার মতো যোগ্যতা আমার আছে, বাকিটা পারতাম আল্লাহর রহমতে। আপনারা আমাকে না জানিয়ে সবটা করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর সাহায্য দরকার নেই, আই উইল ম্যানেজ বাই মাই সেফট। তুষির বলা প্রত্যেকটা কথা এতক্ষণ শুনছে প্রতীক। সে জুনায়েদের সাথে কলে কন্ট্যাক্ট ছিল। আপনাদের বসের বিজনেস কার্ড আছে? থাকলে আমায় দেন। তুষির কথা জুনায়েদের চুপ করে রইল। অপেক্ষা করতে লাগলো প্রতীকের নির্দেশনায়। প্রতীক তখনই শান্ত গলায় বলল, দিয়ে দাও কার্ড। জুনায়েদ পকেট থেকে কার্ড বের করে তুষিকে দিল। তুষি নজর বোলালো একবার। কার্ডে প্রতীকের অফিস নাম্বার, নাম, অ্যাড্রেস, মেল, অ্যাকাউন্ট সব আছে। আপনাদের আমার বাবার পেছনে খরচ করা সময় আমি ফেরত দিতে পারবো না, তবে টাকা অবশ্যই ফিরিয়ে দেব। বলেই তুষি চলে গেল ওখান থেকে। জোনায়েদ তাকিয়ে রইল তুষির যাওয়ার দিকে। অফিস ফিরে এসে জোনায়েদ, আমার একটা
ফাংশনাল অ্যাটেন্ড করতে হবে, বাকি মিটিং তুমি হ্যান্ডেল করবা। শীতল কণ্ঠে প্রতীকের জোনায়েদ তৎক্ষণে ইয়েস স্যার বলে উঠল। প্রতীক ফোন রাখার আগে বলল, ওনাদের জন্য একটা ট্যাক্সি বা ওভারের ব্যবস্থা করে দাও। আবার বিল দিতে যেও না, নীতিবাক্য শুনতে হবে। প্রতীকের শেষ কথাটা শুনে জোনায়েদের ঠোঁটে হাসি ফুটল। ও আবারও ইয়েস স্যার বলে তুষিতের জন্য ওভারের ব্যবস্থা করলো আর নিজ বাইক নিয়ে রওনা হলো অফিসের দিকে। সিমলার রাজিয়া রিকশা তুষিদের বাসার সামনে এসে থামলো। রিকশা থেকে নেমে ভাড়া মেটালো রাজিয়া। সিমলাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। কলিং বেলের শব্দে তুলি গিয়ে দরজা খুললো। মা আর বোনকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরলো তুলি। রাজিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। তুলি জিজ্ঞাসা করলেন, কেমন আছো মা? ভালো আছি, তুই কেমন আছিস? এখন ভালো আছি। সিমলা এসে জড়িয়ে ধরল মেজাপাকে। কেমন আছিস আপা? তোকে অনেক মিস করছি জানিস। ভালো আছি, তুই কেমন আছিস? এমন শুকিয়ে গেছিস কেন? তুলির প্রশ্নে মায়ের দিকে চাইল সিমলা। গত কয়েকদিনের ঘটনা, মেয়েটার শরীরের এমন অবস্থা। মন হলো ভালো না থাকলে কি আর শরীর ভালো থাকে? রাজিয়ার প্রশ্ন ঘুরানোর জন্য বলল, ভিতরে চল, অনেক গরম বাইরে। বোরকা না যেন আগুনের দালা। তুলি তাড়াতাড়ি করে মা আর বোনকে ঘরে ঢুকালো। ওদের হাত মুখ ধুতে বলে নিচে গেল শরবত বানাতে। সিমলা আর রাজিয়া হাত মুখ ধুয়ে এসে বসলো ড্রাইং টেবিলে। তুলি শরবতের গিলাস তুলে দিয়ে বলল, এটা খাও, ভালো লাগবে। রাজিয়া গিলাস হাতে নিয়ে বললেন, তোর আব্বু কই? আর তুষি? আপা তো সেই সকালে বের হলো। আর আব্বা? সকালে গেছে, ওখানে আসেনি। আর তোর আব্বু কই সে? তুলি কিছুটা ঘাবড়ে গেল, নিচু সুরে বলল, আব্বু কোথায় আছে জানি না। আপা সকালে বলে যায়নি, কোথায় গেছে? রাজিয়া চিন্তিত হয়ে পড়লেন। মানে তুই ফোন দিস নাই আমার সাথে? সকালে তুষির কথা হলো, ও বলল বাজারে গেছে, বাসায় এসে ফোন দিবে, এখনো ফিরে নাই। তুলি দুধ দিকে মাথা নাড়ালো। রাজিয়া ব্যস্ত হয়ে ফোন বের করলেন। তুষির নাম্বারে কল করলেন। দুবার রিং হতেই ওদের ফ্ল্যাটের দরজায় কড়া নাড়ল কেউ। বাইরে থেকে তুষির ফোনের রিংটোন ভেসে আসছে। সিমলা উঠে দাঁড়ালো। আপা এসেছে মনে হয়, আমি খুলতাছি বলে এগিয়ে গেল দরজা খুলতে। প্রতীক শপিং মল থেকে একটা সোনার গলার হার কিনলো ওর কাজিনের জন্য। সেটা গিফট র্যাপ করে নিয়ে রওনা হলো মেজো চাচার বাসার উদ্দেশ্যে। রুবি আর আরিফের বিয়েটা খুব জাঁকজমকপূর্ণ না হলেও খুব সাদামাটাও নয়। একমাত্র মেয়ের বিয়ে, যতই ছোট করে হোক ত্রুটি রাখতে চায়নি রুবির বাবা। রুবি আর আরিফের বিয়ে সম্পূর্ণ হয়েছে একটু আগেই। বর্তমানে দুজনকে বসিয়ে রাখা হয়েছে রুবির ঘরে। ওখানে একসাথে দুজনে মিষ্টি ভাত খাওয়ানো হবে। আরে বেশ কিছু রিচুয়াল বা বিয়েতে পালন করা হয়। রুবির পরনে গাঢ় খয়েরি বেনারসি, মাথায় ঘোমটা দেওয়া, গায়ে ভারী গহনা নেই, তবে যা আছে তা কম নয়। ঘরোয়া বিয়ে হিসাবে যথেষ্ট বলা যায়। আরিফ আজ সাদা পাঞ্জাবি পরেছে, মাথায় পাগড়ি খুলে পাশেই রেখেছে। চোখে মুখে উপসে পড়া উল্লাস। পাশে এমন রূপবতী বউ থাকলে যে কোনো পুরুষ কাছেই তা উল্লাসের, ভালো লাগার। আরিফের ইগো আজ সার্টিফাই। ও তুষির চেয়ে কম বয়সী সুন্দরী মেয়ে পেয়েছে, যে ইমোশনালি তুষির মতো স্ট্রং নয়, খুবই নরম, যেন ননির পুতুল, ধরলেই গলে যাবে। রুবি দুহাত একসাথে করে নখ খুঁড়ছে। এভাবে বসে থাকতে বেশ লজ্জা লাগছে ওর। সম্পর্কে রুবির দাদি নানি হন এমন বয়স্ক এসে কানে কানে ফিসফিস করে কি যেন বলছে, তা শুনে লজ্জায় মাত্রা আরো বাড়ছে রুবির। সুন্দরী মুখশ্রীর লজ্জায়
লালিমা বাড়ছে, বউ কমছে না। আরিফের বাবা চাচারা তারা দিচ্ছেন, তারা বউ নিয়ে যাবেন। বাড়িতে আরিফের দাদি, মামা, মা, চাচিরা অপেক্ষা করছেন বউ দেখবে বলে। রবির বড় ভাই আকরাম বোনের পাশে এসে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কিছু খাবি? ক্ষুধা লেগেছে। এসব শাড়ি পরে অসুবিধা হচ্ছে রুবু। রবির চোখ ভরে উঠল নোনা জলে। ভাইদের থেকে রবির বয়সে পার্থক্য অনেকেই। তার বড় ভাই, দুই ভাই তার থেকে 12 আর 18 বছরের বড়। ছোট্ট আর একমাত্র বোন হওয়ায় রবির আদর আর স্নেহ শেষ ছিল না। একদম আদুরে বিড়াল ছানার ন্যায় ওকে বড় করেছে সবাই। রবি টলমলে চোখে মাথা নাড়ালো কেবল। আকরামকে কষ্ট হচ্ছে, আদরের বোনটা পরের বাড়ি চলে যাচ্ছে কিনা। রবির মেজ ভাই আরাশ ঘরে ঢুকলো তখনই রবির কাছে গিয়ে গিয়ে বলল, তোর কপালটা খুব ভালো বনু, বড় ভাইয়ারা এসেছে তোর বিয়েতে। রবির চোখ জোড়া খুশিতে চকচক করে উঠল। ও উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বড় ভাইয়া সত্যি এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে তুষি, পাশে ওর বাবা ওর কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে বহু কষ্টে। এমন ভারী শরীর পুরুষ মানুষকে ধরে উপরে আনতে তুষির ঘাম ছুটে গেছে। মাহবুব জামানের অবস্থা দেখে তুলির চোখ জল এলো। বড় বড় চোখ করে তাকিয়ে বলে বলে উঠল, আব্বা আপা, আব্বার কি হয়েছে? তুষি ওষুধ আর নিজের ব্যাগটা তুলির দিকে এগিয়ে দিল। ওর মাকে ডেকে বলল, মা, আব্বুকে একটু ধরো, ওনাকে রুমে শুয়ে দিতে হবে, শরীর ভালো নেই। রাজিয়া দৌড়ে গিয়ে ধরল স্বামীকে। দুজন মিলে ঘরে নিয়ে গেল তুষির বাবাকে খাটে শুয়ে। তুষি বলল, মা, আব্বুকে একটু মুছিয়ে দাও, খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। রাজিয়া তখন স্বামীর অসুস্থতা দেখে ভেঙে পড়েছেন অনেকটাই, ঠোঁট কাঁপছে ওনার কান্নার তাপে। তুষি সান্ত্বনা দিল ওর মাকে, এখন কান্নার সময় না মা, আব্বুকে খাওয়াতে হবে, সে অসুস্থ, একটু শান্ত হও, শক্ত করো নিজেকে। তুষির নিজের শরীরও ভালো নেই, শরীর তো পরশুই থেকেই জ্বর, আজ বোধহয় আবারও জ্বর আসবে। সারাদিন বা না খাবার পেটে পড়েছে আর না ওষুধ। রাজিয়া জলদি গিয়ে পানি নিয়ে আসলেন। মেয়েরা সবাই ঘর থেকে চলে গেল। রাজিয়ার গামছা ভিজিয়ে শরীর মুছে দিতে লাগলো মাহবুব জামানের। উনি খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। রাজিয়া নিজ থেকে কোনো প্রশ্ন করলো না ওনাকে, অসুস্থ মানুষ, পরে না হয় সুস্থ হলে সব জানা যাবে। কেমন আছেন তুষির মা? মাহবুবুজ্জামান বোধহয় খুব কষ্ট করে কথাটা মুখ ফুটে বের করলেন। রাজিয়ার ঠোঁট উল্টে কানটা পেল। সে 17 বছর বয়সে রাজিয়া বউ হয়ে এসেছিল এই লোকটার। এরপর দীর্ঘ 35 বছরের সংসার জীবন ও তাদের 3টা সন্তান। মানুষটা ভালোবাসার থেকে বেশি বোধহয় অসভ্য অভ্যাসে পরিণত হয়েছে। রাজিয়া, কেমন থাকবো? আপনাকে এভাবে দেখলে আমি কেমন থাকতে পারি বলেন? মাহবুবুজ্জামান একটু সোজা হয়ে বসতে নিলেন, কিন্তু বুকের অসহ্যনীয় যন্ত্রণায় দাঁড়ে পারলেন না। বুকে হাত দিয়ে মুখ কুঁচকে নিলেন তিনি। রাজিয়া বিচলিত হয়ে পড়লেন দ্রুত, বুকে হাত রাখলেন স্বামীর। কোথায় কষ্ট হচ্ছে? তুষি, তুলিকে ডাকবো? মাহবুবুজ্জামান হাত নাড়িয়ে নিষেধ করলো। জোরে শ্বাস নিয়ে বলল, ডেকো না ওদের, কথা আছে তোমার সাথে, পাশে বসো। রাজিয়া পাশে বসলেন। স্বামীর মাহবুবুজ্জামান ধীরে ধীরে বলতে শুরু করলেন, তুষির জন্য ভালো ছেলে পেয়েছি রাজিয়া, আগামী 2-3 দিনের মধ্যে ওরা দেখতে আসবে তুষিকে। আপনি এর মধ্যে ছেলে পেলেন কোথায়? কি করে সে? আমার পরিচিত এক লোক আছে ঘটক, উনি সন্ধান দিলেন। ছেলের ভালো ব্যবসা করে, 3 ভাই ছেলেরা, 2 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, ছেলে 2টা। আমাদের তুষির বয়সী ছেলে, পছন্দ হলে ওরা আংটি পরিয়ে যাবেন। সব ঠিক আছে, কিন্তু আপনার শরীর তো ভালো না,
এর মধ্যে কিভাবে? মাহবুব জামান কপালে ভাঁজ পড়লেন। উনি রাগী কণ্ঠে বললেন, আজীবন মেয়েদের ঘরে বসাইয়া রাখবা, বিয়া দিবা না? রাজিয়া দমে গেলেন। অসুস্থ বলে আর গাটালেন না মাহবুব জামানকে। তুষিকে বলে রেখো স্কুলে যেতে থেকে যেন ছুটি নিয়ে রাখে। রাজা নীরবে মাথা নাড়লেন। ভেজা গামছা আর বালতি নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। একটু পর ফিরলেন খাবার নিয়ে। মাহবুব জামানকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। অতঃপর শুয়ে দিয়ে বিশ্রাম নেওয়ার জন্য রেখে গেলেন। তুষি সব গোসল সেরে রুমে ঢুকেছে। হাতে ভেজা কাপড়, মাথায় ভেজা গামছা পেঁচানো। তুষি বেলকুনিতে দিকে এগিয়ে গেল। ভেজা কাপড়গুলো মেলে দিল সুন্দর করে। বেলকনির গাছগুলোতে পানি দেওয়া হয়নি, সেগুলোকেও পানি দিল তুষি। তারপর চুল মুছতে মুছতে ঘরে ঢুকলো রাজিয়া, শিমলা আর তুলি। সবাই খাবার খাত বাড়ছে। তুষি চুল মুছে ড্রয়িংয়ে গিয়ে বসলো। রাজিয়া মেয়ের প্লেটে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসলেন। যদিও প্রায় সন্ধ্যা, এখন দিনের প্রথম খাবার খাচ্ছে তুষি। রাজিয়া প্লেটে ভাত নেড়ে যাচ্ছে কেবল। মাথায় তখন স্বামীর বলা কথাগুলো ঘুরছে। তুষি, হা মা? রাজিয়া মেয়ের মুখের দিকে চাইলেন। বাবার গায়ের রং পেয়েছে তুষি। বাকি দুই মেয়ে রাজিয়ার মতোই ফর্সা। তুষি শ্যামবর্ণের, তবে তার মেয়ে বড্ড মায়াবতী। লোকে বলে শ্যামকন্যার মায়াবতী হয়, আসলেই তাই। তোর আব্বা ছেলে দেখছেন, ভালো চাকরি করে, ভালো বংশ। হুঁ, তুষি খেতে খেতে উত্তর করলো, ওনাকে হয়তো কাল পরশুর মধ্যে আসবেন। তুই? আব্বু অসুস্থ, এর মধ্যে বাসায় মেহমান আসবে। তোর আব্বাকে এই কথাটাই আমি বলেছিলাম, কিন্তু সে রাগ করলো এখন। আসতে বলো ওনাদের, আমার সমস্যা নেই। রাজিয়া অবাক না হয়ে পারলেন না। যে মেয়ে বিয়ের কথা বললে নানান বাহানা খুঁজত বিয়ে ভাঙা, সে আজ একবারও হাঁ করে দিল। রাজিয়ার সাথে তুলি আর শিমলা বোনের আচরণের অবাক। সবাই খাওয়া ছেড়ে তুষির দিকে তাকিয়ে আছে। তা দেখে তুষির হাসি পেল নিজের ওপর। মনে বলে ভাবল, হায় রে তুষি, একটা টিচারের জন্য নিজের কোন পর্যায়ে নামিয়েছিস। নিজের ভাগ্যকে পায়ে ঠেলে দিয়েছিস, রূপ যৌবনকে ফিকে হতে দিয়েছিস নিজের ইচ্ছা। অথচ তোর তো এমন জীবন পাওনার কথা ছিল। তুষি মা আর বোনদের এমন হতভম্ব চেহারা দেখে হেসে বলল, এত অবাক হও না। আমার পরে আমার দুই বোন আছে, ওদের বিয়ে দিতে হবে। আর বিয়ে তো করতেই হবে। কতকাল আর বাবার বাড়ি বসে খাবো? তুষির খাওয়া শেষ। ও এঁটো প্লেটটা নিয়ে রান্নাঘরের দিকে রওনা হলো। ফের পিছে ফিরে বলল, বাজার লিস্ট দিও মা, কি কি আনতে হবে। বহু কাঙ্ক্ষিত অতিথির আগমন। সবার মুখে আশ্চর্য আর খুশির ঝিলিক। প্রতীক, রবির বড় চাচার একমাত্র ছেলে, শিকদার বংশের বড় ছেলে। ওর বলিষ্ঠ অভয়, রাশভারী চেহারা, আকর্ষণীয় আর ক্লাসিক ড্রেস আপ, চোখের চশমা, অভিজাত্য ছোঁয়া সবাইকে আকৃষ্ট করেছে। প্রতীক রবির দিকে ভীষণ স্নেহভরা চোখে চাইল। ধীরে পায়ে এগিয়ে গেল মেয়েটার কাছে। বুড়ি, কেমন আছিস? মায়াভরা ডাক। রবির কান্না পেল। কতদিন পর বড় ভাইয়ার সাথে দেখা। একই শহরে থাকে দুজনে, কিন্তু দেখা হয় না বহুদিন। ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? প্রতীক স্নেহ হাসলো। রবির চোখের পানি মুছিয়ে মাথায় হাত রেখে বললেন, ভালো। কাঁদছিস কেন বোকা মেয়ে? রবি কান্নার মধ্যেই হাসলো। প্রতীক ওর মা আর বোনকে ডাকলেন। হাবিবা ফেরদৌসী মেয়েকে নিয়ে এলেন। প্রতীক ওর হাতে ব্যাগটা থেকে গয়নার বক্স বের করলো। সেটা খুলে রবির সামনে ধরে বলল, ভাইয়ার পক্ষ থেকে বিয়ের উপহার। পছন্দ হয়েছে? রবির শ্বশুর বাড়ির লোকজন অবাক নেত্রে তাকিয়ে রইল। সোনার হার, সাথে ঝুমকা, কম হলেও এক চড়া দামে বাজারে এর
বাজার মূল্য 3 থেকে 4 লাখ টাকা হবে। নিজের কাজিনের বিয়েতে কেউ এত দামি উপহার দিবে? যেখানে রবির ওর শ্বশুরবাড়ি থেকে হালকা ওজনের এক জোড়া কানের দুল, গলার চেন আর নাকফুল দিয়েছে বিয়েতে, আর বিয়ে পাকা করার সময় একটা সোনার আংটি। রবি অবাক চোখে তাকিয়ে রইল প্রতীকের দিকে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, এসব ভাইয়া এত দামি গিফট? প্রতীক মাথা নাড়ল, ওর মায়ের হাতে গয়না ধরিয়ে দিল, হাবিবার রুবিকে হারটা পরিয়ে দিল। আমার বুড়ি, লাখে একটা, তোর জন্য এই উপহার মোটেও বেশি দামি নয়। সবার চোখে বিস্ময়, মুখে হাসি আর ফিসফিসানি। বড়লোকের বিরাট কারবার। কেউ বা বলছে এত দামি গয়না, মনে হয় নিজের ক্ষমতা আর প্রতিপত্ত দেখাতে খুব পছন্দ করে রবির চাচাতো ভাই। তবে এতে সবের মাঝে আরিফের চোখে মুখে একরাশ ভয় আর জড়তা। সে প্রতীককে চিনতে পেরেছে সহজেই। সেদিন রাতের কথা ভাবতেই আরিফের গলা শুকিয়ে এলো। আরিফের মাথায় হেলমেট ছিল না, কেবল একবার একবার দেখলেই হয়তো প্রতীক ওকে চিনে ফেলবে। প্রতীক বাবা, জামাইয়ের সাথে পরিচয় হও। হাবিবার কথায় প্রতীক রুবির সাথে কথা থামিয়ে রুবির পাশে চোখ ফেরালো। আরিফের জান এবার যেন কুষ্ঠগত। বউয়ের কাজিন যদি সবার সামনে এখন বলে ফেলে যে বোনের নতুন জামাই রাতের আধারে তার প্রাক্তনকে বিরক্ত করছিল, এক চরম অপমানের সম্মুখী হতে হবে ওকে। হয়তো রুবির ভাইয়ার হাতে মারও খেতে পারে। মান সম্মান আর শৈলের হাড় গোড় দুটাই যাবে। প্রতীক আরিফের দিকে তাকিয়ে রইল কিঞ্চিৎক্ষণ। ওর চেহারাটা ভাবভঙ্গি পরিবর্তন হলো কিনা ঠাড় করা গেল না, তবে চিকন ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখ জোড়া যে অনেকটাই শিথিল হয়ে এসেছে তা বেশ বুঝল আরিফ। তার তো নজর সেদিকেই। এই যে বলে না, চোরের মন পুলিশ পুলিশ। আরিফ আর প্রতীকের এই দ্বিতীয় সাক্ষাতের কথা প্রথম সংলাপ প্রতীকেরই ছিল, কেমন আছো? তুমি করেই বললাম, রবির স্বামী তুমি। আমার থেকে সম্পর্কে ছোট, আশা করি বয়সেও ছোট হবা। আরিফের চোখে ভয়, ঠোঁটের কোণে অপরিচিত চোরা হাসি। ভালো আছি ভাইয়া, আপনি ভালো? তবে আরিফের হৃদয়যন্ত্র ফরসর প্রবলেম দেখা দিবে বোধহয় আজকেই। এমন টেনশনে বেচারা বাপের জন্মেও পায়নি। প্রতীক ঠোঁটের কোণে হাসি, তা দুর্লভ এক রহস্য ঠেকল আরিফের। প্রতীক চশমা অ্যাডজাস্ট করে বলল, কিছু না। উইশ ইউ আর হ্যাপি ম্যারেড লাইফ। আমার বোনকে ভালো রেখো। চোরার 10 দিন, গৃহস্থর তো একদিনই, তাই না? শেষের কথাটা ভীষণ আস্তে বলল প্রতীক, যা কেবল ওই কোলাহলপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত লোকের কান অবধি পৌঁছালো। আরিফ, আজ দিন কি খারাপ বোধ হয় কপালে। বিয়ের পরিবর্তে শনি নামছে বেচারার। রবির জিনিসপত্র সব গুছানো হচ্ছে বাড়িকে নিয়ে যাওয়ার জন্য। রবির মা এসে মেয়েকে নিয়ে গেলেন যেন ও নিজের সব প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিতে পারে। ঘরটা ধীরে ধীরে ফাঁকা হলো, এমনকি সন্ধ্যা হওয়ায় অতিথিরাও বাড়ি চলে গেছেন অনেকেই। একটু আগে সমাগমপূর্ণ ঘরটা এখন পিনতম নীরবতা, কেবল মাথার উপরে সিলিং ফ্যানের ভন ভন করে ঘোরার শব্দ। ঘরে বসে দুজন মানুষ, আরিফ আর প্রতীক। আরিফ খাটের উপর হবু বাবু হয়ে বসা, সে আরও আগে স্থান ত্যাগ করতে চেয়েছিল, কিন্তু প্রতীক কোনো না কোনোভাবে কথার ছলে তাকে ধরে রেখেছে। নতুন জামাইয়ের সাথে শালার সাক্ষাৎ গড়ে উঠেছে, এতে বেশ ভালো কথা। প্রতীক খাটের অদূরে একখানা কাঠের চেয়ারে বসা, পায়ের উপর পা তুলে কোনোই ঠকিয়ে রেখেছে পায়ের উপর। চশমার আড়ালেও শোষিত দৃষ্টিতে পরিপুক্ত অভোগিতার সাথে আগাগোড়া পর্যবেক্ষণ করছে আরিফকে, যা মাথার উপর ঘূর্ণমন বিদ্যুতের পাখা থাকা সত্ত্বেও ঘাম ছড়িয়ে দিচ্ছে আরিফের।
ঘামটা মুছে নাও, ফ্যান তো ঠিকঠাক চলছে, এত ঘামছো কেন? আর ইয়া ওকে? আরিফ তড়িঘড়ি করে পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করলো, কপালে জমে থাকা ঘামটা মুছে নিতে অপ্রস্তুত হাতে কাঁপা কণ্ঠে বলল, আসলে গরম খুব বেশি তো তাই আর কি। প্রতীক মাথা নেড়ে বলল, গরমের সাথে টেনশনটাও বোধ হয় বেশি। আরিফ চকিত তাকালো, আবারও একইভাবে বললেন, টেনশন আবার কিসের ভাইয়া? ধরা পড়ে যাওয়ার? আরিফ এবার ছেড়ে মা, কেঁদে বাঁচি অবস্থা। প্রতীক যা দেখে বাঁকা হেসে বলল, জাস্ট কিলিং। নতুন সংসার, টেনশন হওয়া তো স্বাভাবিক। আরিফ জোরে শ্বাস ফেলল, কৃত্রিম হাসি বজায় রেখে বলল, হ্যাঁ ওই আর কি। তারপর কিছু মুহূর্ত নীরবতা। বাইকটা ভালোই চালাও তুমি, তবে এত রাতে বাইক নিয়ে বাইরে থাকা, ইট ইজ টু রিস্ক। আরিফের পিঠে চমকে উঠল, পরপর বড় শ্বাস ছাড়ছে, শক খাচ্ছে সে। মানে মানে হলো, রাত বিরাতে বাইক নিয়ে মেয়েদের পিছনে ঘোরার অসভ্যতা ছেড়ে দাও। বিয়েটা করেছো, ভবিষ্যতে এসব না করাই তোমার জন্য মঙ্গলজনক। কিসে কি সব বলছেন ভাই? আমি মেয়ের পিছনে? প্রতীক সহ্য হলো না আরিফের এমন ভালো সাজার মিথ্যা নাটক। ওর মুদ্র হাসি মাখা মুখটা মুহূর্তেই পরিবর্তন হলো, কপালে মুদ্র ভাঁজ পড়ল, অবিন্তভাবে ঠোঁটের কোণে হাসি হারিয়ে আসলো এক অদ্ভুত শীতলতা। শিয়াল শক্ত হলো, সাথে হাতের মুষ্টি। আমার স্মৃতিশক্তি বারবারই খুব প্রখর, এটা নিয়ে আজ অবধি খুব ঝামেলা পোহাতে হয়েছে আমাকে নয়, যারা আমার সামনে মিথ্যা নাটক সাজানোর চেষ্টা করেছে তাদের। আসলে আমার একটা বদ অভ্যাস, আমি সহজে কিছু ভুলি না। তোমাকে আমি এত সহজে ভুলে যাব ভাবলে কি করে? আরিফ এবার আর ভয় পেল না, দম্ভ ভরা গলায় বলল, ভুলে যায়নি ভালো, তবে এসব এখন বলে লাভ নেই, বিয়েটা হয়ে গেছে। প্রতীক ভেতরে রাগের উত্তাপ শিখায় যেন ঘি এর ছিটে ফোঁটা পড়ল। নির্বতার লম্পটের একটাই সমস্যা, নিজেকে সে খুব ধূর মনে করে। তুমি নিজের অবস্থা ভুলে যাচ্ছ, তোমাকে এই বাড়ির আদরের জামাই থেকে রাস্তার নুড়ে কুড়া বানাতে আমার কয়েক সেকেন্ড সময় প্রয়োজন মাত্র। আরিফ শোষিত হলো, কি করবেন আপনি? তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে আমার বোনের সাথে তোমার বিয়েটা ভাঙা আমার বাঁ হাতের খেলা। আমার একটা ইশারায় তোমার গোটা অস্তিত্ব সংকটের মুখে পড়তে বাধ্য। প্রতীকের চেয়ার থেকে উঠে এগিয়ে এলো কিছুটা, ফের বলল, তুমি যেই কোম্পানিতে চাকরি করো ওটা সব থেকে বড় ইনভেস্ট, আর আমি আমার কোম্পানির দানের পয়সায় ওই কোম্পানি এমপ্লয়ীদের বেতন আসে বলতে পারো। সে হিসাবে তুমি আমার দানের টাকায় স্যালারি পাও, 40,000 টাকা স্যালারি পাও তাই না? ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিসিস সেক্টরে জব, তোমার 1.5 বছর হলো জয়েনিংয়ের। আরিফ অবাক না হয়ে পারল না, তার সম্পর্কে এত খবর কিভাবে জানলো প্রতীক? আপনি এসব কিভাবে? প্রতীক বা হাতের চশমাটা ঠিক করলো, ফের বলল, ঠিক 3 মিনিটের মধ্যেই তোমার সব ডাটা এসে আমার কাছে হাজির হয়েছে। তাহলে বোঝো তোমার ভিকটিম নাড়াতে আমার ঠিক কতটা সময় প্রয়োজন। আরিফ তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো, প্রতীকের মুখোমুখি হয়ে অনুরোধের সুরে বলল, প্লিজ ভাইয়া, রবিকে সব বলবেন না। পাস্ট সবারই থাকে, আমারও ছিল। আমি মুভ অন করেছি, এখন রবি ছাড়া আমার জীবনে আর কেউ নেই। আরিফ একটু থেমে আবারও বলল, আমার জবটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, দয়া করে ওখানে। তোমার কি মনে হয় আমি এত ছোটোখাটো বিষয়ে নিজের হাত লাগাবো? কাম অন ম্যান, আমি ছুরি মেরে কোনো হাত বন্ধ করব? আমি চুপ করে আরে চুপ করে গেল, মাথা নিচু করে নিল। আপনি? প্রতীক শান্ত সুরে শেষ একটা কথা বলল, সুতরে গোলে, ইউ আর ওয়েলকাম, কিন্তু যদি
তা না হয় ইয়ার আসলে ওয়েলকাম, বাট ইন হেল্ড। প্রতীকের দিকে তাকালো আরিফ, তার চোখে অপমান, অগ্নিশিখা, কিন্তু ভ্রত অন্য। এমন সময় ঘরে প্রবেশ করলো রুবির বড় ভাই প্রতীক। সরে এলো আরিফের থেকে, চেহারা মুহূর্তেই পরিবর্তন হলো ওর। ভাইয়া, এখানে এখানে তোমরা? আরিফ হাসার চেষ্টা করলো। রুবির ভাইকে দেখো। আকরাম আরিফের কাছে এসে বলল, এতে কি কথা বললো তোমরা? প্রতীক কপাল চুলকে উত্তর করলো, জাস্ট কিছু ম্যারেড লাইফের অ্যাডভান্স দিলাম। আকরাম হাসলো, আরিফও হাসলো সাথে। আকরাম ফের বলল, ভাইয়া, বড় চাচি তোমাকে খাওয়ার জন্য ডাকছিল। প্রতীক মাথা নাড়লো, আরিফের দিকে এক নজর তাকিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আকরাম আরিফের কাঁধ চাপড়ে বলল, ভাইয়ার বোধহয় তোমাকে পছন্দ হয়েছে, না হলে এতক্ষণ সে খুব কম লোকের সাথেই কথা বলে। আরিফ মুদ্র হাসলো, মনে মনে ভাবলো, পছন্দ? ঠান্ডা মাথায় হুমকি দিয়ে গেছে আমাকে। চলো। ও রুবির ব্যাগ গোছানো শেষ, সবাই অপেক্ষা করছে তোমার জন্য। বাইরে থেকে রুবির মা আকরামকে তাড়া দিচ্ছে। মায়ের ডাক শুনে আকরাম আরিফকে নিয়ে বের হলো রুম থেকে। সবাই এখন কনে বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন।